মুখ্যমন্ত্রী যদি মনে করেন 85,000 টাকা করে দিয়ে ক্লাবগুলোকে ওনার মর্জি মাফিক চালাবো, চরম ভুল করছে। তাদের আন্দোলনে কোনো রকমভাবে রাজনৈতিক ছোঁয়া লেগে যায়, সেজন্য আমি যেতে পারছি না, কিন্তু আমি ওদের লড়াইকে কুর্নিশ জানাচ্ছি। তিনি একটা ঘোষণা দিলেন, কেউ কথা বলবে না, তিলোত্তমালে আমি একা কথা বলবো, এটা ভেবে। আর বেশ কটা দিন দেখতে পাচ্ছেন কি সরকার সাহেব কোনো বক্তব্য দিচ্ছে? পুজো আসছে, পুজোয় ফেরো আন্দোলন থেকে পিছিয়ে যাবে, নিয়ে কি বলবেন? তখন আমি ইতিপূর্বে এই বিষয়ে আমার মন্তব্য করে দিয়েছি, রিপিট করছি এটাই, কে পুজোয় ফিরবেন কে আন্দোলন করবেন সেটা রাষ্ট্র ঠিক করে দিতে পারে না, ওটা রাষ্ট্র রাইট নাই। আমি শোক জ্ঞাপন করবো কি উৎসব পালন করবো সেটা সমস্ত আমার উপরে নির্ভর করছে। উনি যদি মনে করেন ক্লাবগুলোকে 85,000 টাকা করে দিয়ে উনার মর্জি মাফিক চলতে হবে, কাউকে উনাকে বললে হাসবেন, উনি বললে কাঁদবেন, যদি মনে করেন এটা ভুল হচ্ছে। কারণ এটা বলে রাখি আপনাদেরকে, ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে ধর্মচরণের স্বাধীনতা সেখানে উল্লেখ আছে। উনি যদি অনেকদিন পড়ে না থাকেন, আমি অনুরোধ একটা বলবো ওনাকে ওই চ্যাপ্টারটা একটু পড়ে নিতে, যে এইরকম ভাবে চাপিয়ে টাপিয়ে দিয়ে হয় না। ভাইজান, গোটা বাংলার মানুষের প্রশ্ন, একজন বিধায়কের যদি প্রাণে মারার হুমকি আসে তাহলে সাধারণ মানুষ কতটা আতঙ্ক? আজকে লেটেস্ট সংযোজন কি হয়েছে আপনারা জানেন? ডায়মন্ড হারবার কোর্টে একটু খোঁজ নিয়ে দেখুন, অনেকে হয়তো আপনি এত প্রশ্ন করতেন, হয়তো আমি আগে বলছি, সেখানে রীতিমতো যারা বিচার দেয়, যে আমাদের সর্বোচ্চ আশার স্থল হচ্ছে কোর্ট, সেই কোর্টের বিচারপতিরা রীতিমতো তারা আতঙ্কে, মানে এক ধরনের আতঙ্কে আছে। তিনি সিনিয়র জজেদের কাছে লেটার করেছে যে নাকি শুনলাম ডিস্ট্রিক্ট পুলিশের প্রতি তারা ভরসা রাখতে পারছে না, জাজেসদের যে কোয়ার্টার গুলো আছে সেখানে নাকি হামলা চালাবার পরিকল্পনা চলছে। মানে ভাবতে পেরেছেন, আমি একজন তো বিধায়ক, অবশ্যই আমি একজন আইনসভার সদস্য, আমার যদি নিরাপত্তা পর্যাপ্ত পরিমাণে রাজ্য না দিতে পারে, সাধারণ মানুষের কি দেবে? আর স্বাভাবিকভাবে সাধারণ মানুষের ঠিকঠাক পরিমাণে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দিতে পারছে না বলে আজকে খুন খারাপি, অশান্তি, হিংসা, তিলোত্তমা থেকে শুরু করে প্রিয়াঙ্কা হাসদা থেকে শুরু করে আবু সিদ্দিক আল্লাহর রানিস খান, এই ধরনের ঘটনা ঘটছে। ভাঙড়ে তৃণমূল জোর সংগঠন বাড়াচ্ছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কি আইএসএফ থেকে আপনি দ্বিতীয়বার ভাঙড়ে 2026 বিধানসভায় দাঁড়াবেন? দেখুন, কোথায় কি দাঁড়াবো আমি তো এখন বলবো না, আমার একটা নিশ্চিতভাবে একটা গাইডলাইন আছে তার উপরে। দ্বিতীয় কথা বলছি, ভাঙড়ে কি বলে আপনার সংগঠন বাড়াচ্ছে, সংগঠন কমাচ্ছে, সেটা তৃণমূলের ব্যাপার। তবে একটা কথা বলবো, ভাঙড়ের সংগঠন বাড়ানোর থেকে ভাঙড়ে তৃণমূল পুলিশ থানা বেশি বাড়াচ্ছে, যে ভোটের আগের দিনে আইএসএফ এর নেতাদেরকে ডিটেন করে ভোটটা চুরি করবে বলে। শিক্ষিত আর ওসব সংগঠনে ওই চোরেদের দলে আর ভাঙড়ের মানুষ আর যাবে না, মুখ ফিরিয়ে নিয়েছে। দু একটা যা দেখতে পাচ্ছেন মিছিল মিটিং এ যাচ্ছে, নাহলে হুমকি দেবে। এদের কারো চাষ জমি আছে, কারো কলা বাগান আছে, কারো বিভিন্ন সবজি ব্যবসা আছে, যদি না মিটিং মিছিলে যাই বলবে এসে তোর খাতায় বীজ দিয়ে দেবো। কি করবে বেচারিরা? যাচ্ছে, কিন্তু ভোটটা নওশাদ সিদ্দিকীদের পাশেই দিনের শেষে পড়বে। তৃণমূলের নেতারাই বলছে বিনা ওয়াকওভারে ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লার হাতে পুরো ভাঙড় বিধানসভা তুলে দেবে, তার মানে কি বোঝা? সময় কথা বলবে। আর বেশ কটা দিন দেখতে পাচ্ছেন কি সরকার সাহেব কোনো বক্তব্য দিচ্ছে? ও একটা 2 টাকার নেতা আছে, যে মোহরি না কি করে খেত, মানে ওনার পেশা ছিল, এখন বড় নেতা হয়েছে, ঠিকঠাক কাটা তেল নাকি বিক্রি করে খেত ইলিগালি, না আর একটা আছে, নাম নিতে হবে না, সে এখন 2-4টে মাইকের কথা বলছে, মিডিয়ার সামনে কথা বলছে। তো জড়তা আছে জীবের, সেটা বলবো না, ওটা দোষ হচ্ছে ওনারও নয়, সিস্টেমের দোষে। তো ওদেরকে দিয়ে এখন বলা হচ্ছে, শুনুন একটা কথা বলি, সবার একটা সীমা আছে, সীমা লঙ্ঘনীরা করেছে, এদের দায়িত্ব দল নেবে না। সন্দীপকে সকাল বিকেলে চাকরি অফার করেছিল, সেই সন্দীপ ঘোষ বাবুর হয়ে আর কেউ কথা বলতে দেখেছেন তৃণমূলের কোনো নেতা? ফাঁদে পড়লে কেউ পাশে থাকবে না। তো যারা অভিযোগ করছে তাদের বলবেন যে সময় স্বল্প, আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলছে অনেক আন্দোলন হয়েছে, এবারে আপনারা উৎসবে ফিরবেন। কে উৎসবে ফিরবেন কে আন্দোলনে থাকবেন রাষ্ট্র ঠিক করে দিতে পারে না। কোনটা কার কাছে উৎসব যে যার মতো ব্যাখ্যা করতে পারে। মুখ্যমন্ত্রী যদি মনে করেন 85,000 টাকা করে দিয়ে ক্লাবগুলোকে ওনার মর্জি মাফিক চালাবো, চরম ভুল করছে। মানুষের জবাব দেবে। আমার বাড়িতে আমার বোন, আমার কন্যা, আমার মেয়ের সাথে পাশবিক অন্যায় অত্যাচার হয়েছে, আর আমাকে উৎসবে ফেরার কথা বলছে। তাহলে মুখ্যমন্ত্রীকে যদি এই আন্দোলনকারী আমরা, প্রতিবাদকারী আমরা যদি প্রশ্ন করি, 21 জুলাই, আচ্ছা প্রায় 30 বছর অতিবাহিত হয়ে গেল, আপনি কেন 30 জুলাই করার কি দরকার আছে? আপনি কেন করছেন 30 জুলাই? শহীদ স্মরণ কেন করছেন?
সরি 21শে জুলাই শহীদ স্মরণ কেন করছেন যদি প্রশ্ন করা হয়? তা উনি এখন প্রচন্ড চাপের মধ্যে আছেন, দেখতে পাচ্ছেন না বড় ছোট মেজর শেষ ওই কার একটা নাম দিচ্ছিলেন ক্যানিং পূর্বের নেতাদের, আর মুখে কথা আছে তিলোত্তমার পক্ষে বা বিপক্ষে। এখন এরা ভাষা পাঁচিলে উঠতে শুরু করেছে, কখন কোন দিকে লাফ মারবে। মুখ্যমন্ত্রী এবার বুঝতে পেরে গিয়েছেন, দেখতে পেয়ে গেছেন তার দলের নেতারা কথা বলছে না, সেই জন্য উনি একটা ঘোষণা দিলেন কেউ কথা বলবে না তিলোত্তমালে, আমি একা কথা বলবো। এটা মানে করছে এ নয় যে উনি একা বলবেন, আসল কেউ বলছে না সেই প্রশ্ন যদি আমরা তুলি তার আগে উনি বলার চেষ্টা করছেন কেউ বলবেন আমি একা বলবো, উনি তো একাই বলতে হবে আর কেউ বলবেন না। এই যে ডাক্তাররা বলছেন আমরা হচ্ছে আন্দোলন থেকে উঠবো না, আমরা উৎসবে যাব না, আমাদের আন্দোলনটাই উৎসব। দেখুন ডাক্তাররা উৎসবে যাবেন কি যাবেন না আমি কাকে জোর করতে পারবো না, তবে ডাক্তাররা যে জুনিয়র ডক্টরসরা যে কটা দাবি নিয়ে দফা দাবি নিয়ে আন্দোলন করছে তার সাথে আমি 100% সহমত এবং 100% অথেন্টিক, 100% বাস্তবসম্মত। যে দাবিগুলোর সাথে আমরাও আমাদের সাধারণ মানুষের জড়িয়ে আছে, বরঞ্চ আমরা ডাক্তারের আন্দোলনকে সংহতি জানাই, সমর্থন জানাই। আমি নিজে ওই আন্দোলনে এই জন্যই যাচ্ছি না, আমাকে তো ইচ্ছা করছে ওখানে গিয়ে বসে যায় ডাক্তারদের সাথে এবং অনশন করি রীতিমতো, কিন্তু আমি এই জন্যই ওই আন্দোলনের স্তরে যাচ্ছি না, এই জন্যই আন্দোলনের স্তরে এই জন্যই যাচ্ছি না ওদের যে একটা ডক্টরদের আন্দোলনে কোনো রকম ভাবে রাজনৈতিক ছোঁয়ানা লেগে যায় সেজন্য আমি যেতে পারছি না, কিন্তু আমি ওদের লড়াইকে কুর্নিশ জানাচ্ছি। যেভাবে লালবাজারের সামনে অবরুদ্ধ করে মানে সারা রাত ধরে সকাল পর্যন্ত, মানে যতক্ষণ না পর্যন্ত সিপি বা কলকাতা পুলিশকে মাথা নত করতে বাধ্য হয়েছে, যে লড়ে গিয়েছে সেটাকে কুর্নিশ জানায় এবং আমি আশা করছি স্বাস্থ্য দপ্তরও ডাক্তারদের যে ডিমান্ডগুলো আছে সেগুলো ফুলফিল করবে এবং জুনিয়র ডাক্তাররা দ্রুত ফিরে আসবে তার শিক্ষা প্রতিষ্ঠানে। এই যে লড়াইয়ের পাশে সবসময় থাকবেন আপনার সাথে? ছিলাম, আছি, থাকবো। আমাদের দল তো তৈরি হয়েছে ওই জন্যই, অত্যাচারী বঞ্চিত মদের পাশে থাকার জন্য। আপনারা জানেন এই তিলোত্তমার ঘটনার মধ্যে দিয়েই সারা রাজ্যে আরো এই ধরনের অনেক ঘটনা ঘটে গেছে। মালদায় একজন পরিযায়ী শ্রমিক রাজস্থানে পিটিএ মেরেছে, আইএসএফ সেখানে পৌঁছেছে। হরিয়ানার পরিযায়ী শ্রমিক হরিয়ানায় কাজে গিয়েছিল আপনার সাবির মল্লিক, তার বাড়িতে পৌঁছেছি, তাকে সরকার ক্ষতিপূরণ সেই অসময় পর্যন্ত দেয়নি। কলকাতা রাজপথে দাঁড়িয়ে বলেছিলাম 1 সপ্তাহ টাইম দিচ্ছি, যদি সরকার পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণের ব্যবস্থা না করে তাহলে ভোট কিন্তু অবরুদ্ধ করব। তার পরের দিনই দেখবেন তার ক্ষতিপূরণের ব্যবস্থা হয়েছে। প্রিয়াঙ্কা হাসদা আদিবাসী সমাজের মেয়ে, তার খুনিকে অ্যারেস্ট করছিল না বা খুঁজে পাচ্ছিল না বা অ্যারেস্ট করছিল না, আমি সেখানে পৌঁছেছিলাম, আইএসএফ পৌঁছেছিল। এই ধরনের যে ধরনের ঘটনা ঘটছে সেখানে আইএসএফ কিন্তু পৌঁছে যাচ্ছে। এই যে তিলোত্তমার বিচারের দাবিতে চারিদিকে আওয়াজ উঠছে, ঠিক সেই সময় এই সাবির মল্লিক বা যে মালদার যে পরিযায়ী শ্রমিক যারা বিদেশে গিয়ে তারা হত্যা হয়েছে, তারা খুন হয়েছে, এবং আমরা দেখেছিলাম যে কলকাতাতে ইসরাত আলম থেকে শুরু করে আরো যারা খুন হয়ে গেছে, এই যে তাদের বিচারের দাবি উঠছে না, এর মধ্যে চাপা পড়ে যাচ্ছে, এটা নিয়ে কি বলবো? সত্যি এটা ভাবাচ্ছে আমাদেরকেও। আমরা ইসরাত আলমের বাড়িতে গিয়েছিলাম, আমরা বিদ্যুৎ মণ্ডলের বাড়িতে গিয়েছিলাম, আমরা রুমা ওরায়ের বাড়িতে গিয়েছিলাম, আমরা আনিস খানের বাড়িতে গিয়েছিলাম, আমরা চোপড়ায় আদিবাসী সমাজকে যে বাড়ি ভাঙচুর করেছিল তাদের বাড়ি গিয়েছিলাম, আমরা আবার মালদাতেও গিয়েছিলাম, উত্তম মাড্ডির বাড়ি, মালদাতে সাজিদের বাড়িতে গিয়েছিলাম এবং সাবির মল্লিকের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু এটা অবশ্যই ভাবাচ্ছে আমাদেরকে যে কারণ নাম এবং ধর্মীয় পরিচয় দেখে ঠিক প্রতিবাদটা না হয়ে যায় তাহলে আমাদের সমাজ রসতলে চলে যাবে। এখনো যারা ইসরাত আলম নিয়ে কথা বলেননি, এখনো যারা সাবির মল্লিক নিয়ে কথা বলেননি, তাদের কাছে অনুরোধ করব জাস্টিস ফর আরজি করের সাথে সাথে জাস্টিস ফর প্রিয়াঙ্কা হাসদা উঠতে হবে, জাস্টিস ফর সাবির মল্লিকে উঠতে হবে, জাস্টিস ফর আপনার মতি মোল্লা সম্ভবত নাম, এক কথায় তাদের নামগুলো তুলতে হবে। আমি আশা করব আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত ধরনের ইনজাস্টিসের বিরুদ্ধে জাস্টিস চাইবে।